এলডিসি গ্র্যাজুয়েশন সরকারের ধারাবাহিক সাফল্যের সুফল, চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নেওয়ার তাগিদ। বিশ্ববাজারে দাম কমায় তেলের দামে লিটারে 1 টাকা মুনাফা বিপিসির, এখনই দেশে দাম কমানোর পরিকল্পনা নেই। কৃষি অর্থনীতিকে প্রাধান্য দিয়ে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন, তুলে ধরা হবে বিনিয়োগের সম্ভাবনাময় নানা দিক। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফা, তারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। 2026 সালে উন্নয়নশীল দেশের তালিকায় প্রবেশ করা বাংলাদেশের জন্য এখন ক্ষণ গণনা মাত্র। জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ গৃহীত হয় সরকারের ধারাবাহিক উন্নয়নের ফসল বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী। অর্থনীতিবিদরা বলছেন, উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি খাতকে আরও প্রস্তুতি নিতে হবে। দরকার হবে সরকারি নীতি সহায়তা ও কূটনৈতিক তৎপরতা। মানব সম্পদ সূচক, মাথাপিছু আয়, অর্থনৈতিক ভঙ্গুরতা, এ 3 মানদণ্ড একসাথে উতরে গিয়েছে বাংলাদেশ, যা টেকসই ছিল কয়েক ধাপের পর্যালোচনাতে। তাই জাতিসংঘে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের সুপারিশ গৃহীত হয়েছে। 2026 সালেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটবে বাংলাদেশের। এই অর্জনকে জনগণের কাছে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী। সুদৃঢ় নেতৃত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিগত কয়েক বছর যাবত একটানা যেভাবে প্রবৃদ্ধির হারকে উপরে তুলে ধরে রেখেছেন, ক্ষুধাকে কমিয়েছেন, দারিদ্র্যকে কমিয়েছেন, শিক্ষার হার বাড়ছে, এই সকল বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের অর্জনের ফলেই জাতিসংঘের সাধারণ পরিষদ এই অনুমোদন করেছে। উন্নয়নশীল হিসেবে স্বীকৃতি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সক্ষমতার জানান দেবে। রপ্তানি ও ওষুধ শিল্পে এবং সহজ শর্তে ঋণ সহ স্বল্পোন্নত দেশ হিসেবে পাওয়া বৈশ্বিক সুযোগ সুবিধা হারাতে হবে। তাই বাড়াতে হবে নিজেদের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও উৎপাদনশীলতা। সামনেতে যে চ্যালেঞ্জগুলো আছে এগুলি ব্যবসায়ীদের উপরেই বিশেষ করে বর্তাবে। সেই জন্য আমরা এটাকে অত্যন্ত সিরিয়াসলি দেখছি যে আমাদের সক্ষমতা কীভাবে বাড়ানো যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের যে অবকাঠামোগত যে জিনিসগুলো হচ্ছে, পোর্টে বলেন, রাস্তা বলেন, এই সব জিনিসগুলোর খুব বেশি প্রয়োজন আছে। সেগুলিকে আরও ত্বরান্বিত করে ইনস্টিটিউশনগুলোকে আরও স্ট্রঙ্গার করতে হবে। বাংলাদেশকে বাজার সুবিধা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা থেকে একটা দক্ষতা, উৎপাদনশীলতা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতায়, প্রযুক্তি নির্ভর প্রতিযোগিতা সক্ষমতায় আমাদের উত্তরণ করতে হবে। সেই জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন আছে। মানসম্মত শিক্ষা, আমাদের প্রযুক্তি নির্ভরতা, এগুলোর জন্য আমাদের যথেষ্ট পরিমাণে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে অগ্রসর হতে হবে। উন্নয়নশীল দেশের তালিকায় যুক্ত হওয়ার পথে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশই অর্থনীতি ও জনসংখ্যার বিচারে সবচেয়ে বড়। তাই ভবিষ্যতে উন্নত দেশ হতে বেসরকারি খাত ও সরকারকে নিবিড়ভাবে কাজ করার পরামর্শ পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লোকসানের কথা বলে গত 4 নভেম্বর জ্বালানি তেলের দাম লিটার প্রতি 15 থেকে 16 টাকা বাড়িয়ে দেয় সরকার। কিন্তু বিশ্ববাজারে দাম কমায় এখন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির লিটার প্রতি প্রায় 1 টাকা মুনাফা করছে। তেলের দাম আরও কমতে পারে বলছে বিপিসি। এরপরও আপাতত দাম কমানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় 7 বছর ধরে 43,000 কোটি টাকার বেশি মুনাফা করে বিপিসি। কিন্তু অক্টোবরে জ্বালানির বিশ্ববাজারে দাম বাড়লে লোকসানের অজুহাতে চলতি মাসের প্রথম সপ্তাহে কেরোসিন ও ডিজেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়ায় সরকার, যার প্রভাবে বেড়ে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। বুধবার আন্তর্জাতিক বাজার থেকে অপরিশোধিত জ্বালানি তেল $84.26 কিনেছে বিপিসি। এ দামের ওপর অগ্রিম কর, ভ্যাট, আমদানি শুল্ক সহ 17 ধরনের কর হিসেবে শতকরা 35 টাকা দিতে হয় সরকারকে। এরপরও বর্তমান বাজার দরে প্রতি লিটারে প্রায় 1 টাকা নিট মুনাফা করছে বিপিসি। বিশ্ববাজারে আবার কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম, কিন্তু দেশের বাজারে আপাতত দাম কমানোর পরিকল্পনা নেই বলছেন জ্বালানি প্রতিমন্ত্রী। আমেরিকান মার্কেটে জ্বালানির দাম কমছে, বাট এদিকের এশিয়ান মার্কেটে কমে না। আমরা যে মার্কেটে প্লেট ধরি সেখানে ওই ধরনের অ্যাডজাস্টমেন্ট করে না। ওই জিনিসটা চিন্তা করতে হবে যে আমরা ডিজেল, আমরা যেমন এই শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে 3 বার দাম কমাইছি, আবার যখন পৃথিবীতে দাম কমবে অবশ্যই আমরা কমাবো, আবার যখন বাড়বে তখন আমরা আবার অ্যাডজাস্টমেন্টে যাব। জ্বালানির বিশ্ববাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে 5 কোটি ব্যারেল তেল বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার, যার প্রভাবে দাম আরও কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তেলের দাম এমন একটা জিনিস,
পৃথিবীর যে কোনো দেশে যেখানেই যাই এই ইন্টারন্যাশনাল মার্কেটের যেই দামের যে সুবিধা কিংবা অসুবিধা এটা সব দেশই পায়। তারপরে তারা নিজস্ব দেশে তাদের ট্যাক্স অন্যান্য যেটা লেভি বলি এগুলাকে সংযোজন করে তেলের দাম ভিন্ন হয়ে যায়। 1 অক্টোবর থেকে WTI ও ব্রেন্ট ক্রুডের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। দুই ধরনের তেলের দামই 3% কমেছে। আর 2020 সালের মার্চের পর এই প্রথম টানা 4 সপ্তাহ কমল তেলের দাম। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে তেলের দাম কমানোর দাবি জানিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ABCCI সভাপতি। তিনি বলেছেন সরকার অসময়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এতে বেসরকারি খাত চাপে পড়বে। যুক্তরাজ্য ও ইউরোপ সফর শেষে সংগঠনটির মতিঝিল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ABCCI সভাপতি বলেন, ডলারের দামের মতো জ্বালানি তেলের দামও সমন্বয়ে পদ্ধতি চালু করা উচিত। তেলের দামটা ডলারের দামের মতো ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে করে দেওয়া উচিত, কারণ আমাদের এখানে প্রবলেমটা হয় একবার যখন দাম বাড়ানো হয় এরপর আমরা ভুলে যাই কমানোর জন্য। এখন অনেক ব্যবসা আছে যেটি আমরা অলরেডি কন্ট্রাক্ট নিয়েছি সরকারি দপ্তর থেকে, এখন তেলের দাম বাড়ছে, আমার কস্ট বেড়ে গেছে, তাইলে আমি ওখানে কিভাবে অ্যাডজাস্ট করবো? কৃষি অর্থনীতিকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার। ঢাকার হোটেল রেডিসনে 28 ও 29 নভেম্বর 2 দিনব্যাপী সম্মেলনে দেশি বিদেশি উদ্যোক্তাদের সামনে বিনিয়োগের পরিবেশ সহ নানা সুযোগ সুবিধা তুলে ধরা হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল, অর্থনৈতিক অঞ্চল সহ বেশ কয়েকটি মেগা প্রকল্প। উন্নত দেশের কাতারে দাঁড়াতে হলে মাথাপিছু আয় বাড়াতে হবে আরও প্রায় $8,500। চ্যালেঞ্জ বাস্তবায়নে কৃষি, তথ্য প্রযুক্তি, তৈরি পোশাক, চামড়া, ঔষধ শিল্প সহ 14টি খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। 2041-এ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নত অর্থনীতির দেশ হবে, এইরকম টার্গেট নিয়ে আমরা এগুচ্ছি। আরও অগ্রগতি করতে হলে আমার অর্থনীতির যতগুলি সূচক আছে সকল সূচকে আরও উন্নয়ন ঘটাতে হবে। দেশে বিনিয়োগের অপার সম্ভাবনা বিদেশি উদ্যোক্তাদের কাছে তুলে ধরতে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। এতে আমন্ত্রণ জানানো হয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভারত সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের। বাংলাদেশে যে বিনিয়োগ করার সুযোগগুলি রয়ে গেছে এবং বাংলাদেশে যে বিনিয়োগের অনুকূল পরিবেশ আছে এবং বিনিয়োগকে আমরা যে কি ধরনের সুবিধা আমরা বিনিয়োগকারীদেরকে দিচ্ছি, এই জিনিসটা কিন্তু আমরা জানাইতে চাই। জাপান থেকে আপনার আসতেছে ইন্টারেস্ট, কোরিয়া থেকে, চায়না থেকে, ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে। একটা বিনিয়োগকারী যখন আসে সে তো অনেকগুলি ফ্যাক্টরগুলি দেখে, তো আমরা প্রত্যেকটা ফ্যাক্টরে আমরা ভালো করেছি, কিন্তু এটা আমাদেরকে প্রচার করতে হবে, ওদেরকে জানাইতে হবে। ভার্চুয়াল মাধ্যমে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দিনব্যাপী আয়োজনে কয়েকটি প্ল্যানারি সেশনের পাশাপাশি থাকবে খাতভিত্তিক কারিগরি অধিবেশন। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গৃহ নির্মাণে ইসলামী শরিয়া ভিত্তিক সুদমুক্ত বিনিয়োগ কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। সুদমুক্ত বিনিয়োগ ব্যবস্থায় জনপ্রিয়তার কারণে নতুন এই সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার রাজধানীতে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সদর দপ্তরে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনকালে বক্তারা বলেন, নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের জন্য এই প্রকল্পটি নেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মেট্রোপলিটন এলাকার বাইরের মানুষজন এই সুবিধা নিতে পারবেন। এছাড়া হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সেবার মান উন্নয়নে এবং প্রযুক্তি নির্ভরতা বাড়ানোর উপর জোরারোপ করেন বক্তারা। সেখান থেকে তিনি সোনালী ব্যাংক ধরা হয়েছিল 140 মিলিয়ন ইউরো। কেন দিচ্ছে? তার মানে আমরা ভালো কাজ করছি, মান দিয়ে তাদেরকে সহায়তা করা। মেড ইন বাংলাদেশ এখন নোকিয়ার হ্যান্ডসেটে। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কের কারখানায় উৎপাদিত হচ্ছে বিশ্বখ্যাত টেক জায়ান্ট নোকিয়ার মুঠোফোন। দেশের বাজারে জি সিরিজের এই স্মার্টফোন বাজারে এনেছে কোম্পানিটি। এক সময় বাংলাদেশের গ্রাহকদের হাতে হাতে ছিল নোকিয়া হ্যান্ডসেট। সেই বাজার চলে যায় স্যামসাং সহ চাইনিজ বিভিন্ন কোম্পানির হাতে।
প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহকদের কাছে যেতে বাংলাদেশে উৎপাদিত হচ্ছে নোকিয়া মুঠোফোন। দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হবে নোকিয়া বাংলাদেশ। সেই সঙ্গে দেশের বাজারেও আধিপত্য বিস্তার করতে চায় ভাইব্র্যান্ড সফটওয়্যার ও ইউনিয়ন গ্রুপ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে G10 ও G20 মডেলের দুইটি হ্যান্ডসেট আনুষ্ঠানিকভাবে বাজারে এনেছে নোকিয়া। ফোনগুলোতে 3 দিন পর্যন্ত ব্যাটারি সক্ষমতা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে সাশ্রয়ী মূল্যেই পাওয়া যাবে নোকিয়া সেট। বাটন ফোনগুলোকেও লোকাল ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে শুরু করতে পারবো। দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং উই ওয়ান্ট টু শেয়ার হিয়ার। এবং এটার মাধ্যমে আমরা বাংলাদেশে বর্তমানে যত রিটেইলে বা যত এরিয়াতে উপস্থিত আছি তার চাইতে অনেক বেশি কাভারেজ আমরা এনশিওর করতে পারবো। স্মার্টফোনের বাজার ধরতে 344 কোটি টাকা বিনিয়োগ করবে ইউনিয়ন গ্রুপ। বর্তমানে কারখানায় 6টি প্রোডাকশন লাইনে দৈনিক 300 থেকে 500 ইউনিট উৎপাদিত হলেও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাদের। এর প্রোডাকশন ক্যাপাসিটি আমরা আরো 10 টাইমস ইনক্রিজ করতে পারি। আজকে যা আছে উই ক্যান ইনক্রিজ ইট বাই 10 টাইমস। এন্ড ওর জন্য আমি প্রথমেই বললাম যে আমরা যে এক্সপোর্ট করতে যাচ্ছি এই 10 টাইমসের এই আমাদের ফ্যাসিলিটিতে রাখার জন্য। সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশে মোবাইল সেটের বাজার বেশ বড়। গত অর্থ বছরে করোনার মধ্যেও দেশে হ্যান্ডসেট বিক্রি হয়েছে প্রায় 3 কোটি। এর মধ্যে 10 কোম্পানি স্থানীয়ভাবে উৎপাদন করেছে 1 কোটি 62 লাখ হ্যান্ডসেট। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নওগাঁ ও লক্ষ্মীপুরে পুরোদমে শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াই। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় ফলন ভালো হয়, খুশি কৃষকরা। তবে ন্যায্য মূল্য নিয়ে চিন্তায় পড়েছেন চাষিরা। কৃষি বিভাগের দাবি এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। নওগাঁয় আমন ধান ঘরে তুলতে শুরু করেছে চাষিরা। এরই মধ্যে প্রায় 30 ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। বিভিন্ন হাটেও শুরু হয়েছে নতুন ধান বিক্রি। প্রকারভেদে আগের বছরের তুলনায় মন প্রতি 100 টাকা বেশি পাচ্ছেন কৃষকরা। বিক্রি হচ্ছে 950 থেকে 1070 টাকা পর্যন্ত। তবে উৎপাদন খরচ বাড়ায় খুব বেশি লাভ হচ্ছে না বলে দাবি চাষিদের। কারেন্টের বিল বেশি, ডিজেলের দাম বেশি। এখন এইভাবে তো এখন তো আগে যে রেটে ছিঁচেছে ফসল এখন ওই রেটে ছিঁচতে পারবে না। দামে এখন 1000 টাকা পাচ্ছি, 1020, 30, 40 এইরকম, কিন্তু এই দামে ধান বেচে আমাদের লস হবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 1,97,000 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্য থাকলেও আবাদ হয়েছে অতিরিক্ত 6,000 হেক্টর জমিতে। ওভারঅল ধানের দাম ভালো, কৃষক খুশি এবং আমাদের আগাম বড়তে আশা করা যাচ্ছে যে আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও ধান বেশি হবে। মানে আবহাওয়া ভালো কারণে পোকামাকড় রোগের উপদ্রব তেমন নেই, বৃষ্টিও পরিমিত হয়েছে, পানির সমস্যা ছিল না, যার জন্য ফলন ভালো হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্মীপুরেও এবার বাড়তি জমিতে আমনের চাষ হয়েছে। তবে কৃষকদের দাবি সার ও কীটনাশকের দাম বাড়ায় প্রতিমন ধানে খরচ 1200 থেকে 300 টাকা পর্যন্ত। কিন্তু বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1000 টাকায়। কিছু সরকারের কাছে আবেদন জানাতেছি ধানের রেট একটু বাড়া দিত, আমরা পোষাতে পারছি না। তবে ধান হয়েছে, তারপর খরচটা বাড়তি। ধান আল্লাহ দিছে হয়েছে, কিন্তু আমার যে খরচ হয়েছে ওষুধ দিতে দিতে শেষ। বাজার মূল্য খুব ভালো। আমি আশা করছি যে আমার কৃষক ভাইরা বাজারও এই বছর ভালো পাবে এবং সরকারও বাজার মূল্য, যৌক্তিক বাজার মূল্য নির্ধারণ করেছে। লক্ষ্মীপুরের 5 উপজেলায় আমন ধানের আবাদ হয়েছে 81,078 হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে 9,400 হেক্টর বেশি। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের সামরিক বাহিনীর কোয়ান্টাম কম্পিউটিং কার্যক্রমে সহযোগিতার অভিযোগে 8টি চীনা প্রযুক্তি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি নিয়ে উদ্বেগের কারণে এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে চীন ও পাকিস্তানের 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। চীন, জাপান, পাকিস্তান ও সিঙ্গাপুরের মোট 27টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার কথা জানিয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া মস্কো ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজিকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এ সময় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 65 পয়েন্ট কমেছে। লেনদেন 800 কোটির ঘরে নেমে এসেছে, যা গত 7 মাসের মধ্যে সর্বনিম্ন। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে।
বৃহস্পতিবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে, কিন্তু লেনদেন শুরুর 10 মিনিট পর থেকেই শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসই এক্স সূচক 65.82 পয়েন্ট কমে অবস্থান করছে 6852 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 849 কোটি 77 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 279 কোটি 77 লাখ টাকা কম। হাত বদলে অংশ নেওয়া 362টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে 66.5% প্রতিষ্ঠানের শেয়ার, যেখানে দর বেড়েছে মাত্র 89টির, কমেছে 241টির এবং অপরিবর্তিত আছে 32টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক দ্বিতীয়, তৃতীয় অবস্থানে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, দ্বিতীয় একমি পেস্টিসাইড, তৃতীয় অবস্থানে রয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 211.63 পয়েন্ট, লেনদেন 35 কোটি 54 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে 85 টাকা 80 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 116 টাকা 80 পয়সায়। ইউরোর দরও কমেছে, বিনিময় হয়েছে 98 টাকা 40 পয়সায়। কমেছে ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 26 পয়সায়। দর অপরিবর্তিত। সৌদি রিয়ালের বিনিময় হয়েছে 22 টাকা 99 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে 23 টাকা 47 পয়সায়। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 284 টাকা 94 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হয়েছে 20 টাকা 40 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।